ওয়েব কনসেপ্টের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং টু ওয়েব ডিজাইন। আমরা একটি ওয়েবসাইটের কিভাবে ডিজাইন করা যায় এবং কি স্টেপ ফলো করতে হয় তা সম্পর্কে আমরা এই ক্লাসে জানতে পারব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট, introducing with necessary languages, different purpose of different languages এবং সর্বশেষে analyzing basic structure of a website. আমরা ব্রাউজার ওপেন করে গুগলে টিউটোরিয়ালস পয়েন্ট লিখে সার্চ দিয়ে tutorialspoint.com ওয়েবসাইটে ক্লিক করলাম। আমরা দেখলাম যে এই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব সম্পর্কিত কোর্সের টিউটোরিয়াল রয়েছে। আবার আমরা ব্রাউজারে freelancer.com লিখে ওই ওয়েবসাইটে প্রবেশ করলাম। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন রকমের কন্টেন্ট এই ওয়েবসাইটে খুঁজে পাব। আমরা যে দুইটি ওয়েবসাইট দেখলাম তা তৈরি করা হয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একজন ভিউয়ারের কাস্টমার হিসেবে ভূমিকা পালনের একটি মডেল রয়েছে। প্রথমে রয়েছে এসইও, যার পূর্ণ নাম হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটকে গুগলের সার্চ লিস্টে শুরুর দিকে আনা যায়। আমরা গুগলে বাংলাদেশ লিখে সার্চ করে দেখলাম যে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। একজন সাধারণ ইউজার প্রথম দিকে যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট ব্রাউজ করতে চাইবে। এভাবে কোনো একটি ওয়েবসাইটকে গুগলের সার্চ লিস্টে শুরুর দিকে নিয়ে আসার কাজ হল এসইও। এরপরে রয়েছে পিপিএল। পিপিএল এর সম্পূর্ণ রূপ পে পার ক্লিক। যে কোনো একটি লিঙ্কে যতবার ক্লিক করা হয় ততবার একটি নির্দিষ্ট পরিমাণে টাকা পে পার ক্লিকের মাধ্যমে উপার্জন করা যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং এবং বিভিন্ন অফলাইন মিডিয়ার মাধ্যমে
কোনো ওয়েবসাইটকে প্রমোট করা যায়। আমরা ব্রাউজারে tutorialspoint.com ওয়েবসাইটে দেখলাম যে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময় বিভিন্ন কোর্স অনলাইনে শেখা যায়। এভাবে একজন ভিউয়ারকে কাস্টমারে ট্রান্সফর্ম করা যায়। যে কোনো একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিছু প্রসিডিউর মেনে চলা হয়। একটি ওয়েবসাইট ডিজাইন করার আগেই কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়, যেমন ওয়েবসাইট পারপোজ, একটি ওয়েবসাইট কেন তৈরি করা হবে এবং ভিউয়ার কেন ওই ওয়েবসাইট ভিজিট করবে, এগুলো আগে থেকে চিন্তা করে নিতে হয়। ওয়েবসাইট গোল, একটি ওয়েবসাইট কত বাজেটের মধ্যে তৈরি করতে পারবো এবং আমরা ওয়েবসাইটকে কিভাবে প্রমোট করব তা ওয়েবসাইট গোলের মাধ্যমে নির্ধারণ করা হয়। টার্গেট অডিয়েন্স, ওয়েবসাইট কোন টাইপের ভিউয়ারকে চিন্তা করে তৈরি করলে ভালো হবে এবং ওয়েবসাইটটি ব্যবহার করা সুবিধা হবে ভিউয়ারের জন্যে, এসব কিছুই টার্গেট অডিয়েন্সের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রসিডিউর হলো প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে থাকে স্ট্রাকচার অফ ওয়েবসাইট, একটি ওয়েবসাইটের গঠন কেমন হবে এবং ওয়েবসাইট কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বানালে সুবিধা হবে এবং কত সহজে ওয়েবসাইটকে পরবর্তীতে আপডেট করা যাবে তা স্ট্রাকচার অফ ওয়েবসাইটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। টেকনোলজিস ইউজড, আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য কোন ধরনের টেকনোলজি ব্যবহার করব এবং পরবর্তীতে ওই টেকনোলজিকে আপডেট করা সহজ হবে কিনা তা আমরা এই সময়ে নির্ধারণ করব। আমরা ফ্রন্ট এন্ডে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার, jQuery এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজে আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইন করব। আবার ওয়েবসাইটের ডেটাবেজের জন্য আমরা ওরাকেল অথবা MySQL ব্যবহার করব। ব্যাকএন্ডের জন্য PHP, জাভা, পাইথন এর মধ্যে থেকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ব্যাকএন্ডের কাজ করতে পারি। টাইম, ওয়েবসাইট ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যে আমরা কোন সময়ের মধ্যে ওয়েবসাইট তৈরি করব, কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইট তৈরি করব সেই উদ্দেশ্য সফল করার সময় যদি পার হয়ে যায় তবে আমাদের ওয়েবসাইট তৈরি করা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এরপরে যে প্রসিডিউর রয়েছে তা হলো ডিজাইন। ডিজাইনের মধ্যে থাকে ভিজুয়াল স্টাইল এবং UI/UX। ভিজুয়াল স্টাইল, আমরা একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তা PSD ফাইলের মাধ্যমে ডেমো তৈরি করে দেখতে পারি। PSD ফাইল হলো ফটোশপ ফাইল। আমরা গুগলে ওয়েবসাইট PSD ফাইল লিখে সার্চ করে কিছু PSD ফাইলের ইমেজ দেখতে পেলাম।
ইউআই ইউএক্স। ইউআই এর পূর্ণ নাম হলো ইউজার ইন্টারফেস এবং ইউএক্স এর পূর্ণ নাম হলো ইউজার এক্সপেরিয়েন্স। একজন ভিউয়ার ওয়েবসাইটে ব্রাউজ করে যা দেখতে পাবে তা হলো ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস। একজন ভিউয়ার ওই ওয়েবসাইট ব্যবহার করে যে অভিজ্ঞতা অর্জন করবে তা হলো ইউজার এক্সপেরিয়েন্স। এর পরের বিষয়টি হলো কন্টেন্ট। আমরা একটি ওয়েবসাইটের মধ্যে কী ধরনের কন্টেন্ট রাখব তার উপর নির্ভর করে ওয়েবসাইটটি বানাতে হবে। কারণ আমরা যদি কোনো একটি আর্টিকেলের ওয়েবসাইট তৈরি করি এবং ডিজাইন করি কোনো একটি ফটো গ্যালারি এর ওয়েবসাইটের ডিজাইনের মতো, তবে ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এজন্যে কন্টেন্টের সাথে মিল রেখে কোনো ওয়েবসাইটের ডিজাইন করতে হয়। পরবর্তী অংশ হলো ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টে কয়েকটি স্টেপ মেনে চলব। আমরা প্রথমে HTML এবং CSS এর কোডিং করে একটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করব। এরপরে আমরা জাভাস্ক্রিপ্টের কোডিং করে ওয়েবসাইটটিকে ডাইনামিক করে তুলব। তারপরে আমরা ডেটাবেজের ডিজাইন করব এবং অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করব। এবং সর্বশেষে আমরা ডেটাবেজের সাথে ওয়েবসাইটের কানেক্ট করব। এরপরেই রয়েছে টেস্টিং। যে কোনো একটি ওয়েবসাইট টেস্টিং করার জন্যে আমাদের ৩টি বিষয় মেনে চলতে হয়। টেকনিক্যাল টেস্টিং। টেকনিক্যাল টেস্টিং হলো আমরা ওয়েবসাইট ডেভেলপ করার সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে লজিকগুলো ব্যবহার করেছি তা ঠিকমতো কাজ করছে কিনা চেক করা। ব্রাউজার ক্যাপাবিলিটি। ওয়েবসাইট তৈরি করার সময় যে কোডগুলো লেখা হয় তা কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। এক একটি ব্রাউজারে এক এক ধরনের কোড সাপোর্ট করে। এজন্যে কোড লেখার পরে বিভিন্ন ব্রাউজারে কোড রান করে দেখতে হয় যে কোডের আউটপুট সঠিকভাবে আসছে কিনা। Does it fulfill its purpose? একটি ওয়েবসাইট বানানোর আগে আমরা ওয়েবসাইটটি কী উদ্দেশ্যে তৈরি করেছি এরকম একটি গোল তৈরি করে নেই। ওয়েবসাইট বানানোর কাজ সম্পন্ন হলে আমরা তুলনা করে দেখব যে আমাদের ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য এর সাথে ওয়েবসাইট বানানোর পরের অবস্থার কতটুকু মিল রয়েছে। এর পরের প্রসিডিউর হলো ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট হলো ওয়েবসাইট তৈরির সম্পূর্ণ কাজ শেষ করার পরে অনলাইনে ওয়েবসাইটটিকে লঞ্চ করা। কিন্তু ইন্টারনেটে ওয়েবসাইটকে রিলিজ করার পরেও কিছু কাজ বাকি থেকে যায়। যেমন মনিটরিং। মনিটরিং হলো কোনো একটি ওয়েবসাইটে নিয়মিত কন্টেন্ট আপডেট করা এবং ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা। এছাড়াও এসইও করা, ওয়েবসাইটের কন্টেন্টের মান নিয়ন্ত্রণ করাও ওয়েবসাইটের মনিটরিংয়ের অংশ। বাগ ফিক্সিং। একটি ওয়েবসাইট তৈরি করার পরে কিছু বাগ রয়ে যায়। বাগ হলো প্রোগ্রামিং করার সময় ছোটখাটো কোনো ভুলের জন্যে ওয়েবসাইট সঠিকভাবে যেভাবে কাজ করে তার কিছুটা ব্যতিক্রম হওয়া। এজন্যে ওয়েবসাইট রিলিজ করার পরেও ওয়েবসাইটে বাগ ফিক্সের কাজ করতে হয়।
মেইনটেন্যান্স মেইনটেন্যান্স হলো কোনো নতুন টেকনোলজি আসলে তা ওয়েবসাইটে অ্যাপ্লাই করা, পুরনো টেকনোলজি থাকলে তা সরিয়ে ফেলা, কনটেন্ট নিয়মিত আপডেট করা। এখন আমরা আলোচনা করব স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট নিয়ে। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটকে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে তৈরি করা হয়েছে। যে কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র এইচটিএমএল দিয়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট বানানো সম্ভব না। একটি ওয়েবসাইটের সম্পূর্ণ কাঠামো ও ডিজাইন তৈরি করে দিতে সিএসএস ব্যবহার করা হয়। শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করা হলেও ওই ওয়েবসাইটটি দেখতে যেমন ভালো লাগে না। স্ট্যাটিক ওয়েবসাইটকে ডেটাবেজের সাথে কানেক্ট করা হয় না এবং কোনো ভিউয়ার যখন ব্রাউজারে ওয়েবসাইটটি দেখে তখন সব সময় একই রকমভাবেই দেখে। ডায়নামিক ওয়েবসাইট হলো কোনো একটি স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। ডায়নামিক ওয়েবসাইটকে ডেটাবেজের সাথে কানেক্ট করা হয়। কোনো ভিউয়ার যখন ব্রাউজারে ওয়েবসাইটটি দেখে তখন ওয়েবসাইটের একেকটি পেজে একেক রকম ডিজাইনে দেখে। ডায়নামিক ওয়েবসাইটে ওয়েব পেজের কন্টেন্ট একই থাকে, কিন্তু ইউজারের ভিন্নতার কারণে একেকজনের কাছে একেক রকম ডিজাইন তৈরি হয়। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের ফিচার্স রয়েছে। স্ট্যাটিক ওয়েবসাইটের ফিচার্সগুলো হলো সিকিউরিটি। স্ট্যাটিক ওয়েবসাইটকে কোনো ডেটাবেজের সাথে কানেক্ট করা হয় না বলে স্ট্যাটিক ওয়েবসাইটের সিকিউরিটি অনেক ভালো থাকে। রিলায়েবিলিটি। স্ট্যাটিক ওয়েবসাইট তার কন্টেন্ট সোর্সের উপরে সম্পূর্ণ নির্ভরের জন্যে স্ট্যাটিক ওয়েবসাইটের রিলায়েবিলিটি অনেক ভালো। স্পিড। স্ট্যাটিক ওয়েবসাইটকে কোনো ডেটাবেজের সাথে কানেক্ট করা হয় না বলে স্ট্যাটিক ওয়েবসাইটের লোডিং টাইম অনেক দ্রুত থাকে। হোস্টিং অ্যান্ড প্রাইস। স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টের পরিমাণ অনেক কম থাকে, এজন্যে এই ওয়েবসাইটের জায়গা অনেক কম লাগে। ফলে আমরা খুব কম খরচে ওয়েবসাইটকে হোস্টিং করতে পারি। স্কেলেবিলিটি। স্ট্যাটিক ওয়েবসাইটকে কোনো ডেটাবেজের সাথে কানেক্ট করা হয় না বলে আমরা ব্যান্ডউইথ বাড়িয়ে ওয়েবসাইটের স্কেলেবিলিটি বাড়িয়ে নিতে পারি। ডায়নামিক ওয়েবসাইটের ফিচার্সগুলো হলো ডায়নামিক ওয়েবসাইটের কন্ট্রোল অনেক ইমপ্রুভড থাকে স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায়। এসইও করে ডায়নামিক ওয়েবসাইটের প্রমোট করা যায় আরও ভালোভাবে স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায়। ডায়নামিক ওয়েবসাইটের কন্টেন্টের ডাটা অনেক ভালোভাবে নতুন ফিচারের মাধ্যমে কন্ট্রোল করা যায়। ডায়নামিক ওয়েবসাইটে অনেক ইমপ্রুভ ফিচার্স থাকে। ডায়নামিক ওয়েবসাইটের কনভারসেশন এর হার অনেক বেশি ভালো থাকে।
আমরা একটি ইমেজে স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের কিছু পার্থক্য দেখলাম। এখন আমরা আলোচনা করব ডিফারেন্ট পারপাস অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে HTML এর কোডের একটি স্ট্রাকচার দেখলাম। HTML এর ফুল ফর্ম হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা HTML ব্যবহার করি। একটি ওয়েবসাইটের সম্পূর্ণ কাঠামো ও ডিজাইন তৈরি করে দিতে CSS3 ব্যবহার করা হয়। CSS এর পূর্ণ নাম হল ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ CSS HTML এর ট্যাগকে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে দেয়। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে HTML এর কোডের সাথে CSS এর কোড অ্যাড করে ওয়েবসাইটের ডিজাইন কেমন হয় তা দেখলাম। জাভাস্ক্রিপ্ট হলো এক ধরনের ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কোনো ওয়েবসাইট এর স্ট্যাটিক এলিমেন্টকে ডায়নামিক এলিমেন্টে পরিণত করতে পারি। যে কাজগুলো HTML বা CSS দিয়ে করা যায় না, সেই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। এরপরে একটি ডেটাবেস তৈরি করা থেকে শুরু করে ডেটাবেসকে ম্যানেজ করার কাজ আমরা SQL এর মাধ্যমে করে থাকি। ডেটাবেসকে আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। কয়েকটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হল জাভা, PHP, পাইথন ইত্যাদি। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি ওয়েবসাইটে কন্টেন্ট কিভাবে সাজানো থাকে তা দেওয়া রয়েছে। আমরা ব্রাউজারে freelancer.com লিখে ওই ওয়েবসাইটে কন্টেন্ট কিভাবে সাজানো থাকে তা দেখলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।